বেশিক্ষণ না আপনাদের সাথে কথা বলবো 50 মিনিট। আশা করি এই 50 মিনিটে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। অনলাইনে আপনার সাথে 2 থেকে 3 ঘন্টা কথা বলে আপনার সময় নষ্ট করব না। অনলাইনে 3 ঘন্টা কথা শোনার ধৈর্য আমার থাকলেও, মানে আমার কথা বলার ধৈর্য থাকলেও আপনার কথা শোনার ধৈর্য নাই, এটা আমার জানা। যার কারণে আপনাদের সাথে 2-3 ঘন্টা কোনো কথা নাই, আসলে 2-3 ঘন্টা বোঝানোর কিছু নাই। মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে, আপনি একজন ফ্রেশার, আপনি বিসিএস পিলি শুরু করতে চাচ্ছেন, আপনি পিলিটা আসলে কোথা থেকে শুরু করবেন, আপনার শুরুটা কোথা থেকে হবে, অর্থাৎ আপনি কোন বিষয়গুলো পড়বেন, এই বিষয়গুলোই আপনাদেরকে আজকে আলোচনা করব। আপনি কোন বইগুলো পড়বেন, কোন অংশগুলো পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু সময় দিবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বিস্তারিত। আপনি জব সলিউশন পড়বেন, কিন্তু জব সলিউশন পড়ার পদ্ধতি কি, অর্থাৎ এই জব সলিউশনটা আপনি কিভাবে পড়বেন। আমরা বড় মোটা একটা জব সলিউশন নিয়ে সারা বছর বসে থাকি। আমাদের টিচাররাও বলে আপনাদেরকে যে জব সলিউশন পড়ো, আপনিও বলেন যে জব সলিউশন পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। কমেন্টস করবো কোনটায়? সাউন্ড অফ করো ভাই। তো কমেন্টস করুন। তো আমি দেখতে পাচ্ছি কয়জন, হ্যাঁ অনেকেই জয়েনিং করেছেন। ওয়ালাইকুম আসসালাম সুরাইয়া হোসেন। স্যার আপনাদের বইগুলো কবে পাবো? এ মাসেই পাবেন স্যার। থ্যাংক ইউ। সাউন্ড ক্লিয়ার। শরীফ আহমেদ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম আশিক রহমান, ময়মনসিংহ থেকে শরীফ আকন্দ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা কথা শুরু করে দিব। আপনারা একটু লাইভটা শেয়ার করেন, আপনারা লাইভটা শেয়ার করেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। সবাই লাইভটা শেয়ার করেন, হ্যাঁ, অন্যরা যেন দেখতে পারে। লাইভটা শেয়ার করবেন। সবাই শেয়ার করেন। আমি আর 1 মিনিটের মধ্যে কথা বলা শুরু করব। ওকে, দেখেন বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কৌশল, অর্থাৎ এই প্রিলিমিনারির প্রস্তুতি কৌশল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আপনারা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন, অথবা সরাসরি কথা বলতে চাইলে ক্যাপশনে দেওয়া আমাদের লিঙ্কটি রয়েছে, এই লিঙ্ক থেকে এডুহাইভ অ্যাপটি আপনি ইনস্টল করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি সরাসরি কথা বলতে পারবেন। আপনি যে কথা বলবেন এই কথাটিও সবাই শুনতে পারবে, যেটা ফেসবুক লাইভে সম্ভব না। ফেসবুক লাইভে শুধু কমেন্টস পড়া সম্ভব, কিন্তু আপনি যদি অ্যাপটি ইনস্টল করেন আপনি সরাসরি কথা বলার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কুমিল্লা থেকে আশিক রহমান, বরগুনা থেকে আবির খান, অনেকেই জয়েনিং করেছেন। আর একটু শেয়ার করেন এবং শেয়ার করে শেয়ার ডান লেখেন, শেয়ার করে শেয়ার ডান লেখেন, সবাই ডান লেখেন, শেয়ার করে শেয়ারটা ডান লিখবেন। আমরা অনেকদিন ফেসবুকে আপনাদের সাথে লাইভ করি না, এই জন্য পার্টিসিপেন্টস কম। এখন থেকে নিয়মিত ফেসবুকে থাকবো, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমাদের একটা গ্রুপ আছে, এডুহাইভ জবস একটা গ্রুপ আছে, এই গ্রুপেও আপনারা অ্যাড থাকতে পারেন, প্রতিদিন আপডেট পাবেন। আমরা চেষ্টা করতেছি প্রতি শুক্রবারে আপনাদের যে কোনো পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার জন্য।
আশা করি আমরা এই সমাধানটাও আপনাদেরকে দিব। অর্থাৎ একজন জব ক্যান্ডিডেটের জন্য যা যা প্রয়োজন, সব প্রয়োজন এই একটা জায়গা থেকেই মিটবে, সেটা হচ্ছে এডুহাইভ। দেখেন, প্রথমেই কথা বলবো কিভাবে শুরু করব। আচ্ছা, বিসিএস প্রস্তুতি কৌশল, একটা বিষয় খেয়াল করেন, এই যে আমরা বিসিএস প্রস্তুতি নেই বা আমরা জবের জন্য প্রস্তুতি নেই, আমরা ম্যাক্সিমাম যেভাবে শুরু করি সেটা হলো ভুলভাবে শুরু করি। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যে দুর্ঘটনাটা ঘটায় সেটা হচ্ছে খুব একটা মোটিভেশন নিয়ে শুরু করে, বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়, আমাদের মতো টিচারদের কাছে আসে, কথা বলে। তাদের মোটিভটা এরকম থাকে, প্রথম দিকে তার মোটিভটা এমন থাকে, সে তার কথা খুব ঝাঁঝালো থাকে, স্যার আমি বিসিএস ক্যাডার হইতে চাই, কি লাগবে বলেন, কি করতে হবে বলেন, আমার যদি 18 ঘন্টা পড়তে হয় আমি 18 ঘন্টা পড়বো। মানে এমন একটা ব্যাপার, তাকে যদি বাংলাদেশ আরেকবার স্বাধীন করতে বলি সে স্বাধীনতার জন্য ঝাঁপ দিবে, অর্থাৎ সে একলাই বাংলাদেশ স্বাধীন করবে, এমন একটা ব্যাপার, এমন একটা শক্তি, এমন একটা সাহস নিয়ে এসে আমাদের সামনে হাজির হয়। ঠিক 1 থেকে 2 মাস পর সে চুপসে যায়। যে পরিমাণে মোটিভেশন নিয়ে সে কথা বলছিল সেই পরিমাণে নেগেটিভ হয়ে সামনে দিয়ে ঘোরাফেরা করে। আমরা আমাদের এই স্টুডেন্টগুলোকে চিনি, এরা ভুলভাবে শুরু করে। এই ভুলটা যে শুধু নিজে করে তা না, এই ভুলটা তাকে দিয়ে কেউ করায়ও, অর্থাৎ সে মিসগাইড হয়। এটা হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা সে মিসগাইড হতে পারে। অর্থাৎ একজন শিক্ষার্থীর সামনে একটা স্বপ্ন তৈরি হয়, সে ম্যাজিস্ট্রেট হবে, সে এএসপি হবে, কিংবা সে শিক্ষা ক্যাডার হবে। আদেও তো কতটুকু তার বেসিক স্ট্রং, কিংবা আদেও সে এটা হতে পারবে কিনা, এই কনসেপ্টটা তার কাছে ক্লিয়ার না, কারো কাছেই ক্লিয়ার না কে হতে পারবে। অনেক ভালো মেধাবী স্টুডেন্টও নাও হতে পারে, আবার একটু অপেক্ষাকৃত দুর্বল স্টুডেন্ট প্র্যাকটিসের মাধ্যমেও সে হয়ে যেতে পারে। তবে খুব দুর্বল প্র্যাকটিসের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে গেছে এই পার্সেন্টেজ কম। আপনাকে সত্যকে স্বীকার করতে হবে, সত্যকে আপনার মেনে নিতে হবে, সত্যকে সমর্থন করতে হবে। আপনার কাউকে মিথ্যা কথা বলে আপনি আপনার ব্যবসা করবেন এটা হতে পারে না। কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে আপনি 15,000 টাকা 10,000 টাকা লুফে নিবেন এটা হতে পারে না। আপনাকে অবশ্যই আমি এইটুকু বলবো, আপনি অনেক দুর্বল। ধরেন, এই দুর্বলতা বলতে আমি কি বুঝাইছি, এই দুর্বলতা বলতেই 9, 10, নবম দশম শ্রেণীতে আপনি কি করেছিলেন, নবম দশম শ্রেণীতে আপনার পারফরমেন্স কি, এই পারফরমেন্সের উপরে আপনার বেসমেন্টটা ডিপেন্ড করে। অর্থাৎ আপনি নবম দশম শ্রেণীতে কতটা স্ট্রং ছিলেন সেই পারফরমেন্সের ভিত্তিতেই আপনি আপনার এসএসসি রেজাল্ট করেছেন, সেই পারফরমেন্সের ভিত্তিতেই আপনি আপনার এইচএসসি রেজাল্ট করেছেন, সেই পারফরমেন্সের ভিত্তিতেই আপনি অ্যাডমিশন টেস্টে ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়েছেন। আর সেই ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণে, এই পরিবেশের কারণেই আপনি আরো মেধাবী হয়ে উঠছেন। এই যে যে চেইনগুলো বললাম এটা জেনারেল, এটা ন্যাচারাল। হ্যাঁ, ব্যতিক্রমও ঘটছে, আপনি এসএসসিতে ভালো করেন নাই, এইচএসসিতে করছেন, এসএসসিতে ভালো করছেন, এইচএসসিতে করেন নাই, এইচএসসিতে তেমন ভালো করেন নাই, অ্যাডমিশনে ভালো করে ফেলছেন, এসএসসি এইচএসসি দুইটাই ভালো করছেন, অ্যাডমিশনে গিয়ে ডাব্বা মারছেন। আপনি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান নাই, ভালো ইউনিভার্সিটিতে চান্স পান নাই। ব্যতিক্রম অনেক কিছুই করতে পারে, আপনি কোথাও চান্স পান নাই, আপনি ন্যাশনাল কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন, এখানে বসে আপনার ওই জেদ কাজে লাগাইছেন, এখানে হয়তো হাফ মার্কের জন্য চান্স পান নাই, কাজে লাগিয়ে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, এমনও উদাহরণ আছে।
তাহলেই আমার প্রথম বক্তব্য হচ্ছে, আমরা ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ পড়তাম, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এটা আমরা সবাই জানি, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। প্রায়ই জিজ্ঞাসা করে অনেক স্টুডেন্ট, আমি তো অমুক কলেজে পড়ি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমার দ্বারা কি বিসিএস হবে? আমি লাইনটি আবারও বলি, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনি কোথায় ভর্তি হয়েছেন, কি পড়ছেন, কোন সাবজেক্টে পড়ছেন, এটা দেখার দরকার নাই। আপনার টোটাল এই বিসিএস প্রিলিমিনারি লিখিত ভাইবা এর জন্য একটা আউটলাইন আছে, যে আউটলাইনটা 100% আপনার কাজে না লাগলেও 90+% আপনার কমন পড়বে। এই আউটলাইনটা মোতাবেক আপনি পরিশ্রম করবেন, এই পরিশ্রমের উপরে ডিপেন্ড করবে আপনি কোথায় যাবেন। আপনি কোথায় পড়ছেন বা কোথায় পড়তেছেন এগুলো ভুলে যান, এটা মাথায় নিয়েন না, এটা মাথায় নেওয়ার দরকার নাই। আপনার যদি পরিশ্রম আর সৃষ্টিকর্তা সহায় হয়, তাইলে কে ঠেকায়? এই যে দেখলেন ফুটফুটে বাচ্চাটি, বাচ্চার জন্ম হয় সিজারের মাধ্যমে কিংবা নর্মাল ডেলিভারি, ডাক্তার তার ডেলিভারি ঘটায়, কিন্তু অ্যাক্সিডেন্টে বাবা মা বড় বোন মারা গেছে, বাচ্চাটা রোডের মধ্যে বেঁচে আছে। আপনারা মাঝে মাঝে সৃষ্টিকর্তার ক্ষমতা দেখতে চান না? এটা হলো সৃষ্টিকর্তার ক্ষমতা। বাপ মা মারা গেছে, বোন মারা গেছে, বাচ্চাটা বেঁচে আছে, এটাই সৃষ্টিকর্তার খেলা, এটাই ক্ষমতা। তো সেই ক্ষমতা দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে ভালো সাফল্য দিতে পারে। তবে সৃষ্টিকর্তা অলস মানুষ কিংবা না চাওয়া মানুষ কিংবা পরিশ্রম করবেন না এমন একজন ব্যক্তিকে আপনা আপনি অনেক কিছু বানাই দিবে, এটা আসলে চিন্তা করাটা অনেক কঠিন ব্যাপার। আপনাকে ক্ষেত্র দিয়েছে, ক্ষেত দিয়েছে, ফসল ফলিয়ে খেতে হবে আপনাকে। সো আগে ডিসিশন নেন। প্রথম কাজ হচ্ছে আপনার ডিসিশন নেওয়া। কিছু মনস্তাত্ত্বিক পরিবর্তনও আপনার আনা দরকার, কারণ আমরা এই চিন্তার ক্ষেত্রেই, আমাদের চিন্তাটাই যদি ন্যারো হয়, আমরা ম্যাক্সিমাম আমাদের এই চিন্তাটাকে ন্যারো জায়গায় নিয়ে যাচ্ছি। কিসে নিয়ে যাচ্ছি? একদম আমরা সংকুচিত করে ফেলতেছি আমাদের চিন্তাটাকে, একটা সংকীর্ণ মন নিয়ে আমরা বেড়ে উঠছি, একটা সংকীর্ণ মন নিয়ে আমরা সামনের জীবনটা অতিবাহিত করতে চাই। এটা ব্যাড প্র্যাকটিস, এটা আপনার জন্য ভেরি ব্যাড। আপনি আগে ডিসিশন নেন, আপনি কোথায় পড়ছেন, কোন সাবজেক্টে পড়ছেন ভুলে যান। আপনার সামনে একটা কোর্স আউটলাইন আসছে, এই কোর্স আউটলাইনের আলোকে আপনি পড়ে এগিয়ে যাবেন। হ্যাঁ, আপনার কষ্ট হবে। আপনি হয়তো নবম দশম শ্রেণীর ওই ছাত্র যে উপপাদ্য পড়ছেন, কিন্তু শুধু পিথাগোরাসের উপপাদ্যটা মুখস্থ করছেন, অর্থাৎ উপপাদ্য মুখস্থ করছেন, বুঝেন নাই। কিংবা বৃত্তের ওই একটা উপপাদ্য আপনি মুখস্থ করছেন, পরীক্ষায় কমন পড়ছেন, দিয়ে আসছেন, পাশ করে গেছেন। হয়তো হতে পারে আপনি সম্পাদ্য পড়েনি নাই, নয়তো বা হতে পারে আপনি সম্পাদ্য দুই একটা করছেন, ওটাই কমন পড়ছে, যে গত বছর ওইটা আসছিল, এই বছর এটা আসবে, কমন পড়ে গেছে, আপনি নাম্বারও পেয়ে গেছেন 10-এ 10। এই কারণে হয়তো আপনি ম্যাথে 70 পেয়ে গেছেন, 60 পেয়ে গেছেন, কিংবা 80 পেয়ে গেছেন। এর মানেই যে আপনি জ্যামিতি বুঝেন তা কিন্তু না। হয়তো আপনি কোনো না কোনোভাবে ইংলিশে পাশ করছেন, এর মানে যে আপনার ইংলিশের বেসমেন্ট অনেক স্ট্রং তা না। এখন আপনাকে আপনি ইংরেজিতে 70 পেয়েছেন, এর মানে আপনি ইংরেজিতে সুপার ডুপার তা মনে করার কোনো কারণ নাই। হয়তো হতে পারে যে আপনার ইংরেজির প্রস্তুতি ছিল না, পাশ থেকে একটু দেখছেন, কিংবা যা যা মুখস্থ করে গেছিলেন সব কমন পড়ছে। তো মুখস্থ করে গেছেন, কমন পড়ছে, এর মানে আপনি ইংলিশে খুব স্ট্রং, এটা কিন্তু বলা কঠিন। সো মাই ডিয়ার, আমি সবাইকে বলতে চাই, আগে আমাদেরকে একটা চমৎকার ডিসিশন নিতে হবে, একটা চমৎকার ডিসিশন নিতে হবে আমাদেরকে। সেই ডিসিশনটা হচ্ছে, আবারও ওই লাইনটাতে ফিরে যাই, জন্ম হোক যথাতথা,
কর্ম হোক ভালো, অর্থাৎ আপনার এখনকার কর্ম করতে হবে ভালো। মানুষ সব শেষ হয়ে গেছে এমন কোনো কথা পৃথিবীতে নাই। আমার সব শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি, সব ধ্বংস হয়ে গেছে, এমন কোনো লজিক নাই পৃথিবীতে। আপনার এখনই শুরু, আপনাকে এখন শুরু করতে হবে, এখনই শুরু করেন। পৃথিবীতে শেষ বলতে এরকম কোনো কিছু নাই। আপনার সব শেষ হয়ে গেছে। আমাদের অনেক সময় বলে, স্যার আমার তো সব শেষ, আমি আর কি করবো, আমার দ্বারা কিছু হবে না, আমি মনে পারবো না। এই শেষ কথাতেই বলতে কোনো কিছু নেই, এরকম এই ক্ষেত্রে কোনো শেষ নাই। এই ক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে, এখন থেকেই শুরু। আপনার 29 বছর হয়ে গেছে, এখন থেকেই শুরু। আপনার চাকরির বয়স শেষ হয়ে গেছে, যদি কেউ থাকেন এখানে, ডোন্ট ওরি, আপনার চাকরির বয়স শেষ হয়ে গেছে, তাতে কি হয়েছে? আপনি শুরু করেন, অন্য কিছু শুরু করেন। সাকসেসের কোনো ডেফিনেশন নাই, এটা একটা আপেক্ষিক একটা বিষয়। এবং শেষ হয়ে যাওয়া বলতে কিছু নাই সাফল্যের ক্ষেত্রে। মাহাতির মোহাম্মদ কোন বয়সে গিয়ে আবার প্রধানমন্ত্রী হয়েছে এটা সবার জানা, এই উদাহরণ আমি দিতে চাই না। অতএব আপনি আপনার এজ নিয়ে ভাবেন না, আপনি আপনার কোন ইউনিভার্সিটিতে পড়ছেন এটা নিয়ে ভাইবেন না, আপনি কোন সাবজেক্টে পড়ছেন এটা নিয়ে ভাইবেন না, আপনি 9-10 জ্যামিতি পড়ছেন কি পড়েন নাই, সূচক লগারিদম করছেন কি করেন নাই, সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা করছেন কি করেন নাই, এটা নিয়ে ভাইবেন না। আপনি প্যারাগ্রাফ মুখস্থ করে লিখে দিয়েছিলেন লোডশেডিং, ওই নবম দশম শ্রেণীতে লোডশেডিং লিখছিলেন, আর বাস্তবে লোডশেডিং শুরু হয়েছে। অর্থাৎ এমন কিছু টপিক আছে যে টপিক আর জীবনে শেষ হবে না, তাই তো নাকি? আমরা মনে করছিলাম বাংলাদেশ 100% বিদ্যুতের আওতায় আসছে, এর মানে আমরা 100% বিদ্যুৎ পাবো, ব্যাপারটা তা না। আপনারা অনেক সময় শতকরার অঙ্ক করেন, বা ইসের অঙ্কগুলো করেন আপনারা, যে পণ্যদ্রব্য দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু খরচ ঠিক রেখে ব্যবহার কমিয়ে কিভাবে খরচ আগের মতোই রাখা যায়। ধরেন আপনাকে আপনার বাবা 5,000 টাকা দিত মাসে, বলতো এই 5,000 টাকার মধ্যে তোমাকে চলতে হবে। তো হঠাৎ করে পণ্যদ্রব্য দাম বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে, এখন আপনি আপনার বাবাকে বললেন, বাবা আমার এখন 8,000 টাকার নিচে হয় না। তো বাবা বলল, মারে বা বাবারে, তোর তো খরচ বাড়ছে, 5-এর জায়গায় 8 হয়েছে, কিন্তু আমার তো আয় বাড়ে নাই, তাইলে এখন করণীয় কি? তাইলে এখন করণীয় হচ্ছে এই 5,000 টাকার মধ্যে চলতে হবে, 8,000 টাকার খরচটাকেই 5,000 টাকা বানাইতে হবে। কিছু কিছু জায়গায় ধর 3 বেলা খাইতে 1 বেলা খাওয়া কমাইতে হবে, কিংবা আগে অনেক ভালো ভালো খাবার খাইতে এখন একটু কমাইতে হবে। অর্থাৎ খরচ আগের জায়গায় থাকবে, ব্যবহার কমাইতে হবে। এখন ব্যাপারটা হলো, আপনারা জানেন একটা বৈশ্বিক সংকট চলতেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে একটা সংকট সৃষ্টি হয়েছে। আমাদের গভর্নমেন্ট অত্যন্ত দূরদর্শী, আপনি যত গালাগালি করেন না কেন, করোনার সময় গভর্নমেন্টের দূরদর্শিতার কারণে বাংলাদেশ সেভ হয়েছে, নাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার মতন হওয়ার কথা। এবং বৈশ্বিক যে সংকট সৃষ্টি হয়েছে, এখানে গভর্নমেন্ট দূরদর্শিতা দেখানো শুরু করেছে। আজকে লোডশেডিং এর এই ইস্যুটা কেন আসছে? বিদ্যুৎ উৎপাদন বাড়াইয়ে, খরচ বাড়িয়ে গভর্নমেন্ট দেউলিয়া হইতে চাচ্ছে না, ব্যবহার কমাতে চাচ্ছে। আপনি যে অপচয় করেন, এই অপচয়টা কমাতে চাচ্ছে। হয়তো ঢাকা শহরে এমন বাড়ি আছে যে বাড়িতে এমন বিদ্যুৎ ব্যবহার হয়, ওই বিদ্যুৎ দিয়ে একটা গ্রামের বিদ্যুৎ সাপ্লাই দেওয়া সম্ভব। অন রেকর্ড আমি বলতেছি, আমার বাসার পাশের একজন প্রতিদিন তার বিল্ডিং এ যে পানি ব্যবহার করে, পানি অপচয় করে, এই পানি দিয়ে 20টা ফ্যামিলির প্রতিদিন পানি ইউজ করা সম্ভব। ঢাকা শহরে দেখবেন নানান জায়গা আছে যে সে পানি পায় না, একটা টাইমলি পানি পায়, যে পানি ছাড়ে 1 ঘন্টার জন্য, এরপরে পানির মোটর বন্ধ। কিন্তু আর একজন দেখেন যে পানি ফেলাই দিতেছে রাস্তা, ঘর ধুইতে ধুইতে, এই পানি দিয়ে 20টা ফ্যামিলি চলতে পারে। তো আমাদের এই যে একটা মানে সুষম বন্টনের যে একটা অভাব, আমরা যে অপচয় করছি, এই অপচয় কমাইতে হবে।
আমাদের গ্যাসটাকে মিটারে নিয়ে আসতে হবে। মানুষ রান্না করে গ্যাস জ্বালায় রাখতেছে। আমাদের যে গ্যাস আছে আমরা 10 বছর 12 বছর ব্যবহার করতে পারবো। নতুন করে যদি উৎপাদন করা সম্ভব না হয় 10-12 বছর ব্যবহার করতে পারবো, তারপরে কি করবেন? এই কারণে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে যে ব্যবহার কমানো, এটা ভালো উদ্যোগ, কিন্তু ব্যবহার কমাইতে হবে কোথায়? ব্যবহার সব জায়গায় কমানোর দরকার নেই। ব্যবহার কমাইতে হবে এরকম যারা লাক্সারি লাইফ লিড করে তাদেরকে। আপনি যে পরিমাণে বারে এসি ইউজ হয় সেই বার বন্ধ করতে হবে, ওইখানে এসি ব্যবহার বন্ধ করতে হবে। যেই পরিমাণে বিশাল বিশাল হোটেলগুলো, বিশাল বিশাল রেস্টুরেন্টগুলো, ওদেরকে টাইম লিমিট করতে হবে। ওদের 5 ঘন্টা হোটেল চলবে, 6 ঘন্টা হোটেল চলবে, বাকি টাইম বন্ধ রাখতে হবে রেস্টুরেন্টগুলো। এখানে কমাইতে হবে, যেখানে সেখানে হাত দিয়ে লাভ নাই। অতএব আপনাদেরকে বলি যে লোডশেডিং নিয়ে এত কথা বললাম, বিষয়গুলো বুঝতে হবে। গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছে, স্টেপ নিয়েছে, এটা ভালো। উৎপাদন আমরা বাড়াবো না, ব্যবহার কমাইতে হবে। ব্যবহার কমাইলে আমরা দেউলিয়া হওয়ার সম্ভাবনা নাই, আমরা ধ্বংস হওয়ার সম্ভাবনা নাই। ধ্বংস হওয়া যাবে না। গভর্নমেন্ট অত্যন্ত দূরদর্শী, গভর্নমেন্টের সিদ্ধান্তকে আপনাদের সমর্থন দিতে হবে। হয়তো দ্রুতই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কোচিং সেন্টার এগুলো অনলাইন ক্লাসের আওতায় চলে আসবে। আপনারা যারা অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্ত নিবেন, তাদের স্বার্থে বলতেছি, আপনি নিশ্চিত থাকেন অফলাইনে কোচিং চালাইতে দিবে না। আপনার ই লার্নিং এ আসতে হবে সব। হয়তো এটা হতে পারে আগামী মাস থেকে আপনি অফলাইনে আর কোচিং করতে পারবেন না, কারণ যে বিদ্যুতের অপচয় হচ্ছে, মানে বিদ্যুতের ব্যবহার হচ্ছে, ইউজ হচ্ছে, সেটা হয়তো কমাবে। আর সত্যিকারের অর্থে গভর্নমেন্ট এই সব কোচিং সেন্টার এগুলো গুনে না, এগুলো গভর্নমেন্টের হিসাবের মধ্যে নাই, কিন্তু বন্ধ করার ক্ষেত্রে কিন্তু ঠিকই হিসাব করবে। সো আপনি কি করবেন? আপনি সিদ্ধান্তটা বুঝে নেন, কোনো ভুল সিদ্ধান্ত আপনি নেন না। আজকে আপনাকে ভর্তি হওয়া নিয়ে কোনো কথা বলবো না। আপনি এডুয়াইবে ভর্তি হন, এটা আমি চাচ্ছি না, বা আমি আপনাকে জোর করছি না। আপনি সব বোঝার পরে সিদ্ধান্ত নেবেন আপনার অফলাইনে ভর্তি হওয়া উচিত না অনলাইনে ভর্তি হওয়া উচিত। প্রথম সিদ্ধান্ত আপনাকে এটা নিতে হবে। দ্বিতীয় সিদ্ধান্ত নিতে হবে, আমি যদি অনলাইনে ভর্তি নেই, অফলাইনে যদি ভর্তি হই, কোথায় ভর্তি হব? আপনি যেখানে মনে হয় সেখানে হন। যদি অনলাইনে ভর্তি হই, তাহলে কোন প্রতিষ্ঠানে হব? সেটা আমার আলোচনা শুনে যদি আপনার কাছে মনে হয় এডুহাইব এডুহাইব পারফেক্ট ফর ইউ, আপনি এডুহাইবে হন। XYZ এ যদি পারফেক্ট মনে হয়, আপনি XYZ এ হন। এখানে নাথিং টু সে। সো আমি যেটা আপনাদেরকে বলতে চাই, প্রস্তুতি নিয়ে আলোচনা করবো, এটা হয়তো নতুন পুরাতন সবারই কাজে লাগবে। তো দেখেন, যে কথাটা বলতেছিলাম আগে, ডিসিশন, আমাকে একটু কমেন্টস এর মাধ্যমে জানান ডিসিশন নিতে পারছেন কিনা। কয়টা ডিসিশন, কোথায় পড়ছেন, কোন সাবজেক্টে পড়ছেন, ভুলে যান। দ্বিতীয়ত, আগে কি করছিলেন, কোন সাবজেক্টে দুর্বলতা আছে, ভুলে যান। তৃতীয়ত, আপনি পিএসসি প্রদত্ত যে আউটলাইন আছে, এটা নিয়ে আপনি সততার সাথে পরিশ্রম করবেন। যদি এই 3টে ডিসিশন নিয়ে থাকেন, তাহলে ইয়েস লেখেন। যারা যারা এই 3টে ডিসিশন নিয়েছেন, ইয়েস লেখেন। নাম্বার 1, আই রিপিট, আপনি সততার সাথে পিএসসি যে আউটলাইন, এটা পড়বেন, পরিশ্রম করবেন। নাম্বার 2, আপনি পিছনে কোন সাবজেক্টে দুর্বল আছেন, ভুলে যান। নাম্বার 3, কোথায় পড়ালেখা করেন, কোন সাবজেক্টে পড়ালেখা করেন, ভুলে যান। এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যদি এগুলো ভুলতে পারেন, তাহলে আপনি ইয়েস লিখে একটা কমেন্টস করেন এবং আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করেন। সংখ্যা বাড়াইতে হবে। আমরা আপনাদেরকে বলি, আমরা ফেসবুকে লাইভ করি না, আমরা আমাদের অ্যাপে লাইভ করি। ফেসবুকে একটা অ্যাপ, এডুহাইবো একটা অ্যাপ, আমরা আমাদের অ্যাপে লাইভ করি। আপনি যদি অ্যাপটা ইনস্টল করেন, তাহলে আমাদের ওখানে লাইভ পাবেন, ফ্রি ক্লাসগুলো আপনি পাবেন। সো আপনি চাইলে আপনি আমাদের অ্যাপটি ইনস্টল করতে পারেন। দেখেন এখানে ক্যাপশনে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে গিয়ে আপনি অ্যাপটা ইনস্টল করতে পারেন। জীবনে তো কত অ্যাপসই ইনস্টল করছেন, একটা অ্যাপ ইনস্টল করে আপনার মোবাইলে রেখে দেন, এইটা আপনাকে জব দিবে, চাকরি দিবে। সব অ্যাপস আপনাকে চাকরি দিবে না, বা সব অ্যাপস আপনাকে বেনিফিটেড করবে না। এই অ্যাপসটা আপনাদেরকে বেনিফিটেড করবে। যারা ইয়েস লিখছেন তাদেরকে লাভ 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 লাভ। ওকে, প্রস্তুতির শুরুতেই আমাদেরকে
আগে মাথায় নিতে হবে আমরা কিভাবে শুরু করব, প্রস্তুতিটা আমরা কিভাবে শুরু করব। তো প্রস্তুতি শুরুর ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় থাকে, যে আসলে বই কি পড়ব, আমি আসলে কোচিং করব কিনা, হ্যাঁ আমি কোচিং করলে অনলাইন করব না অফলাইন করব, এই ধরনের কিছু প্রশ্ন আমাদের মধ্যে থাকে। বই কিনলাম, কোনটুকু পড়বো, কোন অংশটুকু পড়বো। দেখেন কিভাবে শুরু করবেন এটা যদি আমি বলি, তাহলে প্রথমেই বলবো সিলেবাস, যে কথাটা বারবার বলতেছি, বা পিএসসি প্রদত্ত আউটলাইনটাকে আপনাকে আগে পড়তে হবে, দেখতে হবে। দেখবেন www.bpsc.com এ গেলে আপনি একটা পূর্ণাঙ্গ সিলেবাস পাবেন বা একটা আউটলাইন পাবেন যেটা পিএসসি প্রদান করেছে। এবং এখন পর্যন্ত আমরা যদি সিলেবাস পর্যালোচনা করি, এই সিলেবাসটা দিয়েছে পিএসসি 35তম বিসিএস এ। এই 35 থেকে 44তম বিসিএস পর্যন্ত, এর মধ্যে দুইটা হয়েছে স্পেশাল বিসিএস, 39 আর 42 ডক্টরদের জন্য এই দুইটা বিসিএস হয়েছে। এই দুইটা বিসিএস ব্যতীত আমরা যদি বাকি বিসিএস গুলোর কথা বলি, তাহলে কোন কোন পরীক্ষায় এই সিলেবাসকে 95% ব্যবহার করা হয়েছে, কোন কোন পরীক্ষায় 90%। যেমন আমরা যদি 36 এর কথা বলি, ম্যাক্সিমাম প্রিভিয়াস কোশ্চেন আসছিল। আবার যদি 44 এর কথা বলি, এখানেও প্রিভিয়াস কোশ্চেন আসছে। এখানে সিলেবাসের 80% প্রয়োগ হয়েছে। বাকি প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে আমরা কমনলি বলতে পারি অ্যাবভ 90% সিলেবাসের সঠিক ব্যবহার হয়েছে। এর মানে 80 থেকে 90 যদি হয় আমাদের এই সিলেবাসকে অনুসরণ করা, বা পিএসসি যে আউটলাইন দিয়েছে সেই আউটলাইনকে অনুসরণ করা, তাইলে আমরা এক কথায় বলতে পারি আপনি সিলেবাসটা পর্যালোচনা করতে পারেন, অনুসরণ করতে পারেন, সিলেবাসটাকে আপনি ফলো করতে পারেন, এটা আমরা বলতেই পারি। এখন এই সিলেবাসকে ফলো করার কথা আমরা বলি, আমরাও স্লাইডে দেখাই এই সাবজেক্টে এই টপিক, এই সাবজেক্টে এই টপিক, হ্যান ত্যান অনেক কথা বলি। আজকে আপনাদের আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা হবে সেটা হলো জব সলিউশন পড়ার নিয়ম। কিভাবে জব সলিউশন পড়বেন আপনারা একটু শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে পিএসসি প্রদত্ত যে আউটলাইন, এই আউটলাইনের মধ্যে যে সাবজেক্ট গুলো আছে, আপনি জানেন বাংলা লিটারেচার আছে যেখানে 20 নম্বর রয়েছে, বাংলা গ্রামার যেখানে 15 নম্বর রয়েছে, তারপরে বাংলায় 35 নম্বর আছে। এই জিনিসগুলো আপনারা জানেন, আমি আরেকবার একটু রিপিট করতেছি নতুনদের জন্য। ঠিক ইংলিশ লিটারেচারে 15, ইংলিশ গ্রামারে 20, অর্থাৎ এখানেও 35টি নাম্বার আছে। আমরা যদি ম্যাথমেটিক্যাল রিজনিং এর কথা বলি, এখানে 15, মেন্টাল অ্যাবিলিটির কথা যদি বলি এখানে 15, অর্থাৎ এখানে আছে 30 নম্বর, হয়ে গেল 100। আমরা সায়েন্সে যাই, ডেইলি সায়েন্স এখানে 15, আইসিটি এখানে 15, অর্থাৎ 30 নম্বর। আর এই হলো 130, তাহলে এই 30, এই 30, এই 35, 35, 70, 130 হয়ে গেল। এখন আসেন জিকে, বাংলাদেশ অ্যাফেয়ার্স 30, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 20, জিওগ্রাফি 10, আর একটা ব্যাখ্যা একটা সাবজেক্ট আছে যেটা সবার কাছে ভীতি সাবজেক্ট, সেটা হচ্ছে এথিক্স, ভ্যালুস এন্ড গুড গভর্নেন্স, এখানে 10, অর্থাৎ এখানে 70 নাম্বার। এই টোটাল 200 মার্কের প্রিলিমিনারি সিলেবাস, এই 200 নম্বরের প্রিলিমিনারি সিলেবাস নিয়ে আমাদেরকে যে সিলেবাস বলি আর আউটলাইন বলি, এই আউটলাইনটাকে আমাদেরকে ফলো করতে হবে। এখন এই 200 নম্বরের মধ্যে আবার কোন কারণ আপনি বিসিএস হয় 3 ধাপে, তাই তো? বিসিএস হলো 3 ধাপের পরীক্ষা, পিলি, রিটেন আর ভাইবা। প্রথম কথা হলো, আপনি যদি আপনাকে পিলির ক্যান্ডিডেট মনে করেন তাহলে পড়ালেখা না করাই ভালো। আমি আপনাকে বলতে চাই, আপনি যদি মনে করেন আপনি পিলির ক্যান্ডিডেট, অনলি একটা পিলি,
পাশ করলেই আপনি খুশি, তাহলে আপনার এই প্রস্তুতির মধ্যে না আসাটাই ভালো। আপনার কাছে যদি মনে হয় যে পিলি পাশ করে আমি নিজের পিলি ক্যাডার মনে করব, পিলি ক্যাডার বলতে কিছু নেই। অনেকেই তো পিলি পাশ করার পরে মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়াইছেন, কিংবা 10-20 জন 50 জনকে ফোন করে বলছেন, কিংবা ফেসবুক ভরায় ফেলছেন পাশ করছেন এই আনন্দে। মনে রাখেন রিটেন আছে 900 নম্বরের। বুদ্ধিমানরা এত মানুষকে জানায় না যে আমি পিলি পাস করছি, কোনো দরকার নেই। আপনি রিটেন পাস করছেন এটাও জানানোর কিছু নাই কাউকে। আপনি ভাইবা পাস করছেন এটা জানাবেন, আপনি ভাইবা দিয়ে ভাইবা পাস করছেন এটা জানান। এরপরও অপেক্ষা করতে হবে গেজেট হওয়া পর্যন্ত। গেজেটের আগেও কেউ কেউ বাদ পড়ে। একটা কথা মাথায় রেখেন, ভাইবা হওয়ার পরেই বলে দিলেন যে আমি চাকরি পেয়েছি, গেজেটে গিয়ে যদি বাদ পড়েন তাহলে মুখ দেখাবেন কেমনে? সো আপনি এখানে পিলি পাস করেই ফেসবুক ভরায় ফেললেন, বিশ্ব জয় করে ফেলছেন, কোনো লাভ নাই। পিলি একটা বাছাই প্রক্রিয়া, মানে আপনাকে রিটেনের জন্য টিকিট দিয়েছে, আপনি রিটেনের টিকিটটা পেয়েছেন, রিটেনে 900 নম্বর রয়েছে। আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি বেসিক স্ট্রং না করে পিলি পাস করবেন, বেসিক স্ট্রং না করে রিটেন পাস করতে পারবেন না, জীবনেও করতে পারবেন না। আপনি বেসিক স্ট্রং না করলে জীবনে রিটেন পাস করতে পারবেন না। পিলি পড়ে আপনি একদম ছিঁড়ে ফেলার সব, কোনো লাভ নাই। এবং একজন পরীক্ষার্থীকে পিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি রাখতে হয়, এবং সেই প্রস্তুতি এখানেই আছে, সেই প্রস্তুতি এখানেই আছে। একজন পরীক্ষার্থীকে এতটুকু দূরদর্শী হইতে হবে, ভাইবার জন্য আপনার এই সময় আলাদা প্রস্তুতির দরকার নাই। আপনি রিটেন পরীক্ষা দেন, পরীক্ষা দিলেই আপনি বুঝতে পারবেন যে আপনার রিটেন কেমন হয়েছে, আপনি কত পার্সেন্ট মার্ক পেতে পারেন। তখন যদি মনে হয় আপনি ভাইবার প্রস্তুতি নেওয়া শুরু করেন। আপনি যে পিলি পড়ছেন, রিটেন পড়ছেন, এখানে ভাইবার প্রস্তুতি আছে, স্পেশাল যে ভাইবার বিষয়গুলো নিয়ে আপনাকে পড়তে হবে সেই বিষয়গুলো আপনি পড়েন, কিংবা দু একটা আপনি সাহস সঞ্চয় করার জন্য দু একটা ভাইবা নরমালি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি দিতে পারেন। সো আর একটা ডিসিশন আপনাকে আজকে নিতে হবে, সেটা হলো পিলি পাস করে খুশি হওয়ার কিছু নাই। দুইটা কথা বলবো, পিলি পাস করে খুশি হওয়ার কিছু নাই, পিলি ফেল করে কান্নাকাটির কিছু নাই। আর পিলি কোনো পরীক্ষাই না। পিলি পাস করেও খুশি হওয়ার দরকার নাই, পিলি ফেল করে লাফালাফি করার দরকার নাই। লাভ একটাই হবে ভাইবা দেওয়ার পরে যদি পাস করেন, আর সবচেয়ে বড় লাভ হবে যখন গেজেট হয়ে যাবে, রাষ্ট্রপতি সাইন করবে, মহামান্য রাষ্ট্রপতি যখন সাইন করে দেবে তখন লাফালাফি করেন। আগে লাফাইলে আপনারা নিয়ে কোচিং সেন্টার ব্যবসা করবে, পিলি ব্যবসা একবার করবে, রিটেন একবার ব্যবসা করবে। আপনি পিলি পাস করছেন, আপনার ছবি দিয়ে একবার ব্যবসা হবে, লিখিত পাস করছেন, ছবি দিয়ে একবার ব্যবসা হবে। কিন্তু যদি চাকরিটা না পান, চেহারাটা কেমনে দেখাবেন একটু ভাবেন। আর কেউ না হোক, বন্ধু বান্ধবের কাছে চেহারাটা কেমনে দেখাবেন এটা ভাবেন আগে। তাইলে আমরা যেন পিলি পাস করার পরে রিটেন পাস করতে পারি, এর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রিলিমিনারির জন্য একটা সিলেবাস দেওয়া আছে। আমরা যদি বাংলা লিটারেচারের ক্ষেত্রে বলি, লিটারেচারের ক্ষেত্রে আমরা গিয়ে কি পড়ি? আমরা 3টা যুগে ভাগ করে লিটারেচার পড়ি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আমরা প্রাচীন যুগ বলতে প্রাচীন যুগে আমরা চর্যাপদকে পড়ি ভালো করে। এই যে চর্যাপদ আপনি প্রিলিমিনারিতে ভালো করে পড়লেন, এটা আপনার রিটেনে কাজে লাগবে। তাইলে যে টপিকটা আপনার রিটেনে কাজে লাগবে, ওই টপিকটাকে আপনি একটু সুন্দর করে পড়েন, আপনি একটু ডিপলি পড়েন, যে এই চর্যাপদ আমার রিটেনেও কাজে লাগবে। এমন ভাবে পড়েন যে রিটেনের প্রস্তুতিটা হয়ে গেল, আপনি এগিয়ে থাকলেন। এবং এটাকে রিটেন আকারে পড়লে যে ঘটনাটা ঘটবে, যত ডিপলি করছেন এই পিলিতে হোক না কেন আপনি পারবেন। আপনি মধ্যযুগে গিয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যযুগের। এরপরে যে সাহিত্যগুলো, বৈষ্ণব সাহিত্য বলেন, পুঁথি সাহিত্য বলেন, যা আছে এগুলো আপনার পিলিতেও কাজে লাগবে, লিখিততেও কাজে লাগবে। তাহলে যে অংশটা পিলি লিখিত দুই জায়গায় কাজে লাগবে, ওই অংশটাকে আপনার একটু প্রিলিমিনারির সময়
ভালো করে করতে হবে। আমি অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো, এইসব বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্ট করলে আপনি চাকরি পাবেন, এইটুকু বলতে পারি। সো এই যে বাংলা লিটারেচার, এই জায়গাটা আধুনিক যুগে গিয়েও আপনি যে সকল মানে কবি সাহিত্যিক আছেন তাদেরকে আপনার পিলিতেও কাজে লাগবে, লিখিতেও কাজে লাগবে, ইভেন ভাইভাতেও কাজে লাগবে। তাহলে বাংলা লিটারেচারের এই অংশটা শুধু লিটারেচারের ক্ষেত্রে মানে রিটেনে গিয়ে তো বাংলায় হচ্ছে 200 মার্ক, প্রথম পত্র দ্বিতীয় পত্র। কিছু অংশ কাভার হবে যদি নবম দশম শ্রেণীতে আপনি ভালো করে পড়ে থাকেন, পড়ালেখা যদি করে থাকেন। না করে থাকলে ভুলে যান, পিছনে কি করছেন ভুলে যান। পিছনে নৌকা চুরি করে আইছেন, চোর আপনি, চোর। কিন্তু এখন আপনি শিল্পপতি, পিছনে তাকানোর দরকার নাই, এখন শিল্পপতি এদিকেই তাকান, কোনো দরকার নাই। এত অতীত টানাটানি করা দরকার নেই, অতীতে ভুল থাকতেই পারে, অতীতে কলঙ্ক থাকতেই পারে, পিছনে 3টা বিয়ে থাকতেই পারে, এটা নিয়ে অরির হওয়ার কিছু নাই। যে বউ নিয়ে আছেন এটা নিয়ে সুন্দর করে সংসার করেন, এত পিছনে তাকায়েন না। তবে অতীত, হে অতীত, ভুবনে ভুবনে কাজ করে যাও অতি গোপনে গোপনে, নাকি পুরো বলতে পারলাম না, কিন্তু আপনাকে এটা অতীত থেকে সতর্ক হতে হবে। অর্থাৎ আপনাকে সতর্ক হতে হবে, ওই একই ভুল করা যাবে না। এখন আপনাকে যে কাজটা করতে হবে, যেমন কিছু বিষয় আছে আমরা বাংলার ক্ষেত্রে যেটা, যেমন কিছু টপিক আছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেগুলো আসলে বাংলা সাহিত্য পড়ার অভ্যাস না থাকলে হঠাৎ করে গাইড বই মুখস্থ করে ভালো করা যায় না। যেমন গ্রন্থ সমালোচনা, হয়তো আপনি বাজার থেকে একটা বই কিনলেন, ওই বই থেকেই যে গ্রন্থ সমালোচনা কমন পড়বে এর কোনো গ্যারান্টি নাই। আপনার আগে থেকেই যদি বিভিন্ন বই পড়ার অভ্যাস থাকে তাহলে আপনি গ্রন্থ সমালোচনা লিখতে পারবেন। তো আমরা যে কাজটা করি, আমরা যে জায়গায় সীমাবদ্ধ হয়ে থাকি, আমি পড়ছি বাজার থেকে একটা গাইড বই কিনে পড়ছি, আমি কোচিং করছি, যাচ্ছি আসতেছি, যতটুকু পড়া অতটুকু পড়া, এক্সট্রা কিছু পড়তেছি না। কেন ভাই? আপনি এই চাকরি প্রস্তুতির পাশাপাশি আপনার শরৎচন্দ্রের পল্লী সমাজ পড়লে লসটা কোথায় আপনার? আপনি রবীন্দ্রনাথের নৌকাডুবি পড়লে আপনার সমস্যাটা কোথায়? আপনি হুমায়ুন আহমেদের দেওয়াল পড়লে সমস্যা কোথায়? নাম্বার পাওয়ার জন্য পড়বো এই মানসিকতা নিয়ে ছোটাছুটি করতেছি, কিন্তু নাম্বার পাচ্ছি না, মানে মার্কস পাচ্ছি না, দৌড়াচ্ছি। বই তো ভাই, এইসব বই তো মনের খোরাক পূরণ করে, তাই না? মনের চাহিদা পূরণ করে, খিদে পূরণ করে, ক্ষুধা পূরণ করে, তাই না? তাহলে এগুলো পড়তে হবে, এত প্যারা নিয়েন না, রিল্যাক্স। দিনের 2টা ঘন্টা সময় রাখেন যে আপনি এক্সট্রা বই পড়বেন। সেটা হতে পারে আপনি হিটলারের জীবনী পড়বেন বা মাইন্ড ক্যাম্প পড়বেন, সেটা হতে পারে আপনি ইউরোপের ইতিহাস পড়বেন, হতে পারে আলাদা বই পড়েন। আপনাকে যে শুধু ওই বাজারে গাইড বই পড়তে হবে এমন কোনো কথা নেই। সেটা হতে পারে আপনি রবীন্দ্রনাথের কিছু বই পড়বেন, সেটা হতে পারে আপনি কাজী নজরুল ইসলামের কিছু বই পড়বেন, সেটা হতে পারে আপনি হুমায়ুন আহমেদ স্যারের কিছু বই পড়বেন, হতেই পারে। তাহলে আপনি নিজেকে কিছু দেন। এই যে আপনি গাইড বইকে দিচ্ছেন, আপনি চাকরির পিছনে সময় দিচ্ছেন, কিন্তু নিজেকে কিছু দিচ্ছেন না। ওই যে লিখিত লেখার ক্ষেত্রে বই যে পড়া নাই, তখন আর ভাষা আসতেছে না, তখন আর কোটেশন আসতেছে না, তখন আর আপনি ভালো করতে পারতেছেন না। বই পড়ার অভ্যাস থাকলে যে ব্যক্তি বই পড়ে সে কথা জানে, যে ব্যক্তি বই পড়ে সে উদ্ধৃতি দিতে জানে, উদাহরণ দিতে জানে, যে ব্যক্তি বই পড়ে সে উপমা টানতে পারে, যে ব্যক্তি বই পড়ে সে এক্সাম্পল দিতে পারে, যে ব্যক্তি বই পড়ে সে গুছিয়ে লিখতে পারে, যে ব্যক্তি প্রচুর বই পড়ে তার লেখার মধ্যে বিশাল একটা সৌন্দর্য থাকে। তাহলে বই পড়েন, শুধু গদবাদা বইগুলো পড়লেই হবে না। আপনি চিন্তা করলেন প্রলয় স্যার তো ভালো ক্লাস নেয়, তারে ভালোও লাগে, তার সবগুলো সিরিজের বই কিনে নিলাম, কিনলেন, বাট এখানেই আপনার শেষ না, আরো কিছু ভালো বই পড়তে হবে। আপনাকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু ভালো ভালো বই পড়তে হবে, আপনাকে অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে, আপনাকে কারাগারে রোজনামচা পড়তে হবে, আপনাকে নয়াচীন পড়তে হবে, এমনও কিছু বই আপনাকে পড়তে হবে। তার মানে এর বাইরে গিয়ে আমাদেরকে কিছু বই পড়তে হবে। আমরা যদি বাংলা গ্রামারের দিকে তাকাই, এই 15 নম্বরের 15টাই পুরোটাই আপনার পিলি লিখিত 2 জায়গায় কাজে লাগবে। এবার আপনি
নিজে নিজে ঠিক করেন আপনার বাংলাতে কতটুকু সময় আপনার দেওয়া উচিত। আপনি নিজে ঠিক করেন এটা, যেখানে আপনার ম্যাক্সিমামই লিখিততে কাজে লাগবে, অর্থাৎ এখানেও হিট করবে, এখানেও হিট করবে, ভাইভাতেও হিট করবে। তাহলে বাংলাতে আপনার প্রচুর সময় দেওয়া উচিত। আপনি যে সময়টা পড়তে চাচ্ছেন সেই সময়টার মধ্যে একটা পার্ট মানে একটা অংশ আপনার বাংলাতে থাকা উচিত এবং ভালোভাবে থাকা উচিত। সো আমি সবাইকে বলবো বাংলাটা এমন ভাবে পড়েন, কারণ আমরা পিলির জন্য 3 বছর দিতে রাজি আছি, কিন্তু রিটেনের জন্য তো যা 4 মাস টাইম, এই যে টাইম দিয়ে দিছে, এত টাইম আর এখন পাবেন না। তাহলে 200 মার্কের জন্য আমরা 3 বছর সময় দিতে রাজি আছি, 4 মাসের মধ্যে আপনি 900 মার্ক কেমনে শেষ করবেন ভাই? কিভাবে সম্ভব? যোগাযোগ করেন, বলে দিব কোন কোন টপিক পিলি রিটেন 2 জায়গায় পড়তে হবে, যেটা আপনি একজন ফ্রেশার হিসেবে পিলিতেই ওই জায়গায় এফোর্টটা দিবেন, তাহলে আপনি ভালো করতে পারবেন, নাহলে আপনি ভালো করতে পারবেন না। আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে। ইংলিশ লিটারেচার এই যে 15 নম্বর, আমি অনেককে দেখছি পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। এই 15 নম্বর আপনার পিলিতেই কাজে লাগবে, আর কোথাও কাজে লাগবে না। আপনি ইংলিশের স্টুডেন্ট হইলে হয়তো আপনাকে ভাইভাতে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, আর ইংলিশের স্টুডেন্ট হইলে আপনার এই লিটারেচার পড়া আপনি পড়াইতে পারেন। সো এই জায়গাটা আমরা শুধু পিলিতে সময় দিব। এখানে আমরা এই রেনেসান্স অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড, আমরা এখানে ভিক্টোরিয়ান এবং মডার্ন আর রোমান্টিক, এই কয়টা পিরিয়ডে একটু বেশি সময় দেব। এবং এই কয়টা পিরিয়ড থেকে আমরা 20 থেকে 25 জন সাহিত্যিককে বেছে নিব, যে 20-25 জনের বেশি এই সাহিত্যিক আমরা পড়বো না, কোনো দরকার নেই। এখানে তো আপনি বিদ্যাসাগর হয়ে কোনো লাভ নাই। আপনি আগে সিদ্ধান্ত নেন যে আপনি কি ডক্টরেট ডিগ্রি করতেছেন, পিএইচডি হতে চাচ্ছেন, পিএইচডি ডিগ্রি লাভ করতে চাচ্ছেন, নাকি চাকরি চাচ্ছেন। যদি আপনাকে যে মনে হয় আপনি ইংলিশ লিটারেচারের উপরে একদম পিএইচডি করবেন, করতে পারেন ভাই। যদি মনে হয় যে আপনি 15-এর মধ্যে 10 পাবেন, ইংলিশ লিটারেচারে 10 পাওয়া যায়, কিন্তু 12-14 পাইতে হলে আপনাকে অনেক পড়তে হবে, দরকার নাই, ছেড়ে দেন। যেটা বললাম, যে কয়টা পিরিয়ড বললাম, এই কয়টা পিরিয়ড আপনি পড়েন, একটু ভালো করে পড়েন এবং 20 থেকে 25 জন বাছাই করে নেন। এখানে শেষ। এটা হলো 1 সপ্তাহ পড়া। 1 সপ্তাহের মধ্যে এটা পড়ে নোট করে গুছিয়ে ফেলেন। এইখানে রিপোর্ট দেওয়া দরকার নাই, পরীক্ষার আগে রিভিশন দেন, এত সময় দেওয়া দরকার নাই। প্রচুর কোটেশন পড়লেন, মুখস্থ থাকলো না, লাভ কি? আপনার তো 200-এর মধ্যে 200 পাইতে হবে না, অতএব আপনি এখানে শ্রমটা কমায় দেন। আসেন ইংলিশ গ্রামার, পিছনে ফিরে যাই। যদি 9ম-10ম শ্রেণী এবং এইচএসসিতে যদি ইংলিশে ভালো করে থাকেন, ওখানে যদি ভালো পড়ে থাকেন, আপনার ইংলিশে বেসিক স্ট্রং। যদি না করে থাকেন, এখন দুর্বল আছে, আপনাকে সবল করতে হবে। বাজারে মোটা বড় বই আছে, এক পালায় আপনাকে দিলে আর এক পালায় বই দিলে সমান হইতে পারে, বা কিংবা বইটা একটু বেশি ওজন হইতে পারে আপনার চেয়ে। মনে রাখবেন, ভাইরাস বলতে একটা কথা আছে, ভাইরাস, এই ভাইরাস দ্বারা আমরা সবাই এফেক্টেড হই। অমুক কিনতেছে, আমিও কিনি, কি আছে আগে ভেতরে দেখেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, চৌধুরিয়ান হুসাইন স্যারের একটা বই আপনারা পড়ে আসছেন আগেই। এই বইটা ইংলিশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে বইটা আপনি ফলো করতে পারেন। এত বই ফলো করার দরকার নাই, আপনাকে ইংলিশ গ্রামারের পিএসসি প্রদত্ত সিলেবাসটা আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি কোনো বইও না কিনেন, শুধু এডুহাইভের যদি রেকর্ডেড কোর্সের মধ্যে ইংলিশ গ্রামার আমাদের সুব্রত স্যারের এই আলোচনাটা শোনেন, তাতেও আপনি এই 20-এর মধ্যে 15+ পাবেন। আপনার অন্য জায়গায় যাওয়া দরকার নাই, অন্য কোনো কিছু করার দরকার নাই আপনার। সো ইংলিশ গ্রামার এই জায়গাটা আপনার ভালো করতে হবে, কারণ ইংলিশে 200 নম্বর আছে রিটেনে, পিলিতে 20 নাম্বার গ্রামারে রয়েছে। অতএব এখানে আপনি যত ভালো করবেন, আপনি যত স্ট্রং হবেন, রিটেনে গিয়ে আপনাকে তত সাপোর্ট দিবে। এখানে সাপোর্ট দরকার, কারণ যেহেতু এখানে 200 মার্ক, সেহেতু এই 200 মার্কের জায়গায় আপনাকে অবশ্যই একটা ভালো শ্রম দেওয়া লাগবে। অর্থাৎ ইংলিশের প্রস্তুতিটা খুব
মজবুত হোক, এবং প্রতিদিন এই ইংলিশে আপনি কমপক্ষে 2 ঘন্টা সময় ব্যয় করেন। ব্যয় না, এটা ইনভেস্ট। 2 আওয়ার্স আপনি ইনভেস্ট করবেন পার ডে। বেসিক বই, অর্থাৎ সিলেবাসটা আপনার আয়ত্তে চলে আসলো, অর্থাৎ সিলেবাসটা আপনি রপ্ত করলেন। এবার কিছু টেক্সট বুকের দিকে আপনাকে যেতে হবে, কিছু বেসিক বইয়ের দিকে আপনাকে যেতে হবে। আমি কোন বইটা কিনবেন এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, বই কেনাটা আপনার ইচ্ছা। একটা জরিপ আসছে সেদিন দেখলাম, একজন চাকরির পরীক্ষার্থীকে তার চাকরি পাওয়ার জন্য প্রায় 20 থেকে 50টি বই কিনতে হয়। 20 থেকে 50টি বই কিনতে হয় একটা চাকরি পরীক্ষার্থীকে, দেখলাম। এখানে আর একটা জরিপ চালানো উচিত ছিল যে 20 থেকে 50টা বই কিনে চাকরি হয়েছে কয়জনের। এই যে 50টা বই কিনছে চাকরির জন্য, এবং দেখলাম যে এই বইয়ের বিজনেসের আকারটা বিশাল বড়, 600 কোটিরও বেশি, 600 কোটি ছাড়াই গেছে। তো আমার জানার ইচ্ছা, 50টা বই যারা কিনছে, একটা সাবজেক্টের জন্য 5টা বই যারা কিনছে, তাদের কার কার চাকরি হয়েছে? হয়তো এই জরিপ করলে 5% পাওয়া যেতে পারে। এর মানে আপনাকে আমি বুঝাইতে চাচ্ছি, আপনি অনেক বই কিনেন না। আপনার পড়ার টেবিল যখন অনেক ভারী হয়ে যাবে, স্তূপ হয়ে যাবে, নিশ্চিত থাকেন কোন বই পড়বো এই ডিসিশন নিতে টেবিলে বসে আধা ঘন্টা সময় নষ্ট হবে, এবং আপনি পড়তে পারবেন না। বইয়ের পাহাড় জমায় কোনো লাভ নাই। অতএব আপনি কিছু বেসিক বই বাছাই করেন। আমি 20 তারিখে আবার লাইভে আসবো, বইয়ের লিস্ট দিব কোন বইগুলো আপনি কিনবেন, কোন বইগুলো। এই বইয়ের লিস্টের জন্য আপনারা 20 তারিখে জয়েনিং করবেন, আমরা পেজে দিয়ে দিব কয়টায় আসবো, ঠিক আছে? অতএব এই বেসিক বইগুলো আপনি কালেক্ট করেন, এবং এখানে একটা ডিসিশন নেন, এখানে একটা নিয়ত করেন, সেটা হলো আমি এই এক সেট কিংবা এই বইগুলোর বাইরে আমাকে যতই প্রলোভ দেখানো হোক না কেন, জমক বই থেকে কমন আসবে, আমাকে যতই মার্কেটিং করা হোক না কেন, আমি আর বই কিনবো না। আমিও যদি আপনাকে বলি কিনবেন না, কারণ ওই বই পড়েই আপনাকে, মনে রাখবেন, কোনো বই আপনাকে ক্যাডার বানাইতে পারবে না। বাজারের কোনো বই আপনাকে ক্যাডার বানাইতে পারবে না, আপনি নিশ্চিত থাকেন। এটা আপনাকে একটা ধারণা দিবে যে এই টপিকটা এইভাবে পড়ো। এই ধারণা পাওয়ার জন্য যে কোনো একটা কোম্পানির বা যে কোনো সিরিজের বা যে কোনো প্রতিষ্ঠানের একটা করে বই হলেই হয়। এতগুলো প্রতিষ্ঠানের বই কেনার কোনো দরকার নেই। এত বই, এই আকার 600 কোটির জায়গা যদি 6000 কোটিও বানান, আপনার কোনো লাভ নেই। বেলা শেষে আপনার চাকরি হলো কিনা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অতএব 20 তারিখে বই নিয়ে কথা বলবো। আজকে আপনাদের কাজ হচ্ছে, যারা লাইভে আছেন, যারা আমাকে বা আমাদের প্রতিষ্ঠানকে ফলো করেন, ভালোবাসেন, তাদের কাজ হচ্ছে সিলেবাসটা মুখস্থ করা, কোথায় কোথায় আছে, কি কি আছে, এই বিষয়গুলো দেখা। অ্যাসাইনমেন্টের গুরুত্ব নিয়ে একটু কথা বলতে চাই, এটাও একটু বইয়ের সাথে রিলেটেড। যে টপিকগুলো পিলি এবং রিটেন উভয় জায়গায় আছে, এই টপিকগুলো আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। আমাদের এখন অ্যাসাইনমেন্ট চলতেছে 1947 থেকে 1971। আমাদের পরীক্ষার্থীরা অ্যাপে এটা সাবমিট করছে, আমি এগুলো দেখতেছি। কারণ 47 থেকে 71 পিলিতে কাজে লাগবে, রিটেনে কাজে লাগবে, ভাইভাতে কাজে লাগবে। অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট এবং ইতিহাস, এটার উপরে অ্যাসাইনমেন্ট চলতেছে। এরকম গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট গুলো আমরা করাবো। এই অ্যাসাইনমেন্ট গুলো করবেন, আপনি আজকে খাতায় লিখে নেন। আপনি যদি অ্যাসাইনমেন্ট করেন, আপনার চাকরি হবে, বিসিএস না হলেও আপনার একটা জব হবে। অ্যাসাইনমেন্ট আপনাকে করতে হবে। কেমনে করবেন এটা নিয়ে কথা বলবো 20 তারিখে। জব সলিউশন আয়ত্ত করবেন যেভাবে, বাজারে মোটা একটা জব সলিউশন বই আছে, যে জব সলিউশন সত্যিকারের অর্থে আপনার পিলি পাস করার জন্য জব সলিউশন পড়তে হয়। পিলি পাস করার জন্য আপনার জব সলিউশন বই পড়া দরকার। কিন্তু আমি একটা ভিন্ন, আমার প্রতিষ্ঠান একটা ভিন্ন চিন্তা করলো, আপনারা জব সলিউশন পড়তে হবে না, আপনাকে আমরা জব সলিউশন পড়াবো। আমাদের টিচাররা 10তম থেকে 44তম বিসিএস এ যত প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোকে ব্যাখ্যা সহ ভিডিও দিয়েছে।
এবং দেখেন খুব সস্তা অ্যাপে আমরা একটা কোর্স চালু করেছি, সেটা হলো এই জব সলিউশনের উপরে 10 থেকে 44তম অর্থাৎ বিগত বিসিএস এর প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধানের আমরা কোর্স লঞ্চ করেছি, যার প্রাইস হলো 500 টাকা। আমরা এখন 50% ডিসকাউন্টে এটা দিচ্ছি আমরা মাত্র 250 টাকায়। অর্থাৎ এই 250 টাকার বিনিময়ে আপনি আগামী 1 বছর পর্যন্ত এই জব সলিউশন করতে পারবেন, এটাকে আপনি সলিউশন করতে পারবেন। অর্থাৎ আপনি বই পড়তেছেন, কোনোটা বুঝতেছেন না এমন হতে পারে, আর এখন ভিডিও যখন দেখবেন তখন টিচার আপনাকে বোঝাই দিচ্ছে, সেটা ইংলিশ হোক আর অঙ্ক হোক আর জিকে হোক যাই হোক, টিচার আপনাকে বোঝাই দিচ্ছে। অতএব এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা আপনি নিতে পারেন। পরীক্ষার গুরুত্বের ক্ষেত্রে আমি আরো অনেকদিন ধরে এই কথাটা বলি যে আপনি আমার কাছে পরীক্ষা দিচ্ছেন, 10টা পরীক্ষা দিচ্ছেন, এই 10টা পরীক্ষা চেয়ে একটা মডেল টেস্টের গুরুত্ব অনেক বেশি। আপনি মডেল টেস্ট দিতে পারেন, আপনি 10টা মডেল টেস্ট না দিয়ে আপনি একটা সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, এটা গুরুত্ব অনেক বেশি। একটা কথা বলি, পরীক্ষার গুরুত্ব নিয়ে এক লাইনে শেষ করে দেই, আমার হাতে সময় নাই, 8:30টায় ক্লাস আছে, এক লাইনে শেষ করে দেই পরীক্ষার গুরুত্ব নিয়ে। আপনি যদি প্র্যাকটিসে পরীক্ষা না রাখেন, পরীক্ষা না দেন, আপনি পাস করবেন না, কোয়ালিফাইড হবেন না, এক কথা শেষ। লেকচার শিটের গুরুত্ব কি? লেকচার শিট আমরাও দিচ্ছি, পিডিএফ দিচ্ছি। লেকচার শিট একটা গাইডলাইন, টিচার ক্লাসে কি পড়াইছে তার একটা গাইডলাইন। একটা কথা মনে রাখবেন, এই লেকচার শিট একটা আই ওয়াচ ছাড়ার কিছু না। আমি বলতেছি আপনাকে, চ্যালেঞ্জ করে বলতেছি, এই লেকচার শিট আপনাকে কিছুই দিবে না। অনেকেই বলে শুনলাম, আমরা 50 জন ক্যাডার নিয়ে আমরা 60টা বই নিয়ে এই লেকচার শিট বানাইছি। এগুলো আপনারা বোঝেন যে কয়জন ক্যাডারের টাইম আছে এই লেকচার শিট বানানোর, আর কয়টা বই গবেষণা করে লেকচার শিট বানায়, এইটা বোঝার মতন বয়স আপনার হয়েছে, এটা ভাঙাই দেওয়ার কিছু নেই। সব একটা কথাই বলবো, একজন স্টুডেন্ট ভর্তি হওয়ার সাথে সাথেই বলে আমার লেকচার শিট, কি যে লেকচার শিটের মধ্যে আছে কিচ্ছু নাই। এই লেকচার শিট আপনাকে কিছু দেবে না, বরং ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের লেকচার শিটে অজস্র ভুল, যে ভুল পড়ে আপনি বিপদে পড়বেন। 450 টাকা লেখা আছে ভাই প্রাইমারির প্রিভিয়াস কোশ্চেন, বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেনের কথা বলছি আমি। দেখেন অ্যাপে ঢুকে অনেক কিছু পাবেন। প্রস্তুতির মাধ্যম নিয়ে কথা বললাম, আমি আজকে বেশি কথা বলতে পারবো না, সেটা আপনি অফলাইনেও নিতে পারেন, আপনি অনলাইনেও নিতে পারেন। অফলাইনে নিলে যে কোনো সময় ধরা খাওয়ার সম্ভাবনা আছে, কারণ যে কোনো সময় গভর্নমেন্ট এই বিদ্যুৎ সেভ করতে গিয়ে, পাওয়ার সেভ করতে গিয়ে অফলাইন কোচিং কে বন্ধ ঘোষণা করতে পারে। আর অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে, অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে, আপনি এর মধ্যে কোন প্রতিষ্ঠানের সার্ভিস ভালো লাগে, আপনার যে প্রতিষ্ঠানের সার্ভিস ভালো লাগে সেই প্রতিষ্ঠানের সার্ভিস নিয়ে আপনি তথ্য নেন। যদি আপনার কাছে মনে হয় যে আমাদের সার্ভিস ভালো লাগে, তাহলে 01894887575 এই নাম্বারে ফোন করে বিস্তারিত বুঝে নেন। আর যদি আপনি মোটামুটি অনলাইনে সবকিছু বুঝে থাকেন, তাহলে আপনার দরকার নাই ফোন দেওয়ার, আপনি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করেন, অ্যাপের মধ্যে সব আছে, আপনি দেখতে পাবেন অ্যাপটা ওইভাবেই সাজানো হয়েছে। অতএব আমি সবাইকে বলতে চাই, হ্যাঁ প্রাইমারি 250 টাকা লেখা তো, হ্যাঁ প্রাইমারি 250 টাকা, ও হ্যাঁ বিসিএস 450 টাকা, সরি আমি বিসিএস হলো 900 টাকা, অর্ধেক হলো 450 টাকা, সরি এক্সট্রিমলি সরি, আমি প্রাইমারিটা বলে ফেলছি বিসিএস এর ক্ষেত্রে। হ্যাঁ যেটা লেখা আছে এটা অফার প্রাইস, এটাতে আপনি নিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ বিসিএস এর টোটাল প্রিভিয়াস কোশ্চেন, এবং মজার বিষয় আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো কেমনে দিচ্ছি তা জানেন? আমরা এইভাবে দিচ্ছি যে ধ্বনি, হ্যাঁ যে ধ্বনির পরিবর্তন বা ধ্বনি থেকে 10 থেকে 42তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো এক জায়গা দেখেন, এটা আপনি কোনো বইও পাবেন না। আপনার বাক্য, আপনার জাতিসংঘে 10 থেকে 42তম বিসিএস এ যে প্রশ্নগুলো আসছে আমরা এক জায়গা করে দিয়েছি। হ্যাঁ 43 এবং 44 আমরা একটা আলাদা করে দিয়েছি, 44 পর্যন্তই আছে, বাট এই জায়গাগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে যে টপিক ওয়াইজ আমরা 10 থেকে 42 এর প্রশ্ন আলাদা করেছি, যেটা আপনার জন্য
খুবই পারফেক্ট। আমি আর সময় দিতে পারতেছি না, খুব স্বল্প সময়ের জন্য আসছিলাম আজকে। আগামী 20 তারিখে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমাদের 8:30টায় ক্লাস আছে, ক্লাসে ঢুকে যাবে টিচার। আমাদের অনেকগুলো ব্যাচ চলছে, প্লিজ রিটেনের ব্যাচ চলছে। আপনি চাইলে আপনি ব্যাচগুলোতে এনরোল করে আপনি আপনার প্রস্তুতি শুরু করতে পারেন। সবাইকে ধন্যবাদ।